গত ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আবদুল্লাহ আর নূর তুষার ৮ বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয়। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় ৩০ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে অপহরণকারী বাদল অপহৃত ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে। ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১/১৯৪ তারিখ ২ অক্টোবর ২০২৪। পরবর্তীতে ২ অক্টোবর ২০২৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ ২ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীর ৬,০০০ টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়। অতঃপর ভিকটিমের পিতা র‍্যাব-২ এর নিকট ভিকটিম উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে অপহৃত ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এখানে মূলত যে আবদুল্লাহ নূর তুষার তার মাকে মূলত ভিকটিম যে বাদল, তিনি তার ছদ্মনাম হৃদয় ব্যবহার করে তার সাথে একটি রং নাম্বারে ফোন দিয়ে তার সাথে মূলত সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কের জন্য এই যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার ১৭ই সেপ্টেম্বর তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন, মাজারুল সংলগ্ন এলাকায়। এর পরবর্তীতে তাদের সাথে ফোনে কথাবার্তা হতো এবং যে এই বাদল ওরফে হৃদয় তাকে তিনি ধর্মবোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে এই বাদল ভিকটিম এর যে মা তাকে সহ যে আমাদের যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে তারা সেখানে মিলিত হয়। পরবর্তীতে যখন তারা এই অপহৃত যে আবদুল্লাহ নূর তুষার বাদল তাকে চিপস কিনে নেওয়ার জন্য তাকে লঞ্চ ঘাট থেকে বাইরে নিয়ে যেয়ে একটি দোকানে নিয়ে যাওয়ার কথা বলে এবং পরবর্তীতে মূলত এটি হচ্ছে ৩০শে সেপ্টেম্বর বিকাল ৫টার ঘটনা। পরবর্তীতে তারা বলে যে ৩০ মিনিট দেরি হবে, আরও ৩০ মিনিট দেরি হবে, এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা ৭টা বেজে যায়। যখন আর তার সাথে যোগাযোগ করতে না পেরে এই অপহৃত যে আবদুল্লাহ নূর তুষারের মা সে পরবর্তীতে তার বাসায় ফেরত আসে এবং ফেরত এসে তার পরিবারের সদস্যকে বিষয়টিকে অবহিত করে এবং পরবর্তীতে তারা যখন আর তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে না পেরে পরবর্তীতে তারা পুলিশের কাছে দ্বারস্থ হন এবং একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান করে কিন্তু কোনো সুরাহা করতে না পারে আর র‍্যাব-২ এর অধিনায়ক বরাবর তারা আবেদন করেন এবং এরই প্রেক্ষিতে মূলত আমরা র‍্যাব-২ এর অভিযানিক দল এই বিষয়টিতে ইনভলভ হই। পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিরোজপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরাগাছি হোগলপাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গিয়েছে এবং আরও বিস্তারিত অনুসন্ধানে আমরা জানতে পারি যে মূলত এই যে বাদল যে তার ছদ্মনাম হৃদয় তিনি মূলত নিজেকে বিভিন্ন সময় জাহাজ শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মচারী পরিচয় দিয়ে তিনি মূলত এই অপরাধমূলক কার্যক্রমগুলি পরিচালনা করেন এবং এলাকায় খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে তার এলাকাতেও বিভিন্ন ধরনের দেনা রয়েছে এবং আমরা বিস্তারিত অনুসন্ধানে আমরা আরও জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করেন এবং যখন এই আবদুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং এই আবদুল্লাহ নূর তুষার অত্যন্ত ছোট বয়স, তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং তাকে জোরপূর্বক মারধর করে তার স্ত্রীও তাকে এতে সহায়তা করেন। আর যে অপহরণকারী বাদল হাওলাদার
তিনি এবং তার স্ত্রী তাকে মারধর করে এবং জোরপূর্বক তাকে এই ঘুমের ওষুধগুলো খাওয়াইয়া তাকে জোর করে ঘুম পড়িয়ে রাখা হতো এবং সে যদি খেতে না চাতো তখন তাকে তার উপর মারধর করা হতো। পরবর্তীতে আমাদের র্যাব 2 এবং র্যাব 8-এর দুটি অভিযানিক দল যৌথভাবে আমরা মঠবাড়িয়াতে অপারেশন করি এবং তাদের যে স্থানে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই স্থান থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। সরি। এবং সেখানে আমরা দেখতে পাই এবং আশেপাশে এলাকা থেকে জানতে পারি যে তিনি আরও অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এখানে এবং তার মূলত মানুষকে ঠকিয়ে বা মানুষের সাথে প্রতারণা করে অর্থ নেওয়াই হচ্ছে তার একটা অন্যতম ব্যবসা হিসেবে তিনি এটাকে এই অর্থগুলি আদায় করেন এবং এখনও সেই অপরাধীকে আমরা ধরতে পারিনি, বাট তিনি আমাদের নজরদারির মধ্যে আছেন। অচিরেই আমরা হয়তো তাদেরকে গ্রেফতার করে আইনে হয়তো নিয়ে আসতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো কিছু বলার থাকে। জি, আমরা প্রেস ব্রিফিং করলাম কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনাগুলি কিন্তু অনেক বেশি ঘটছে এবং এই ঘটনাগুলি কিন্তু আমাদের কাছে আছে। আপনারা যদি বর্তমান সময়ের যে অপহরণের যে প্যাটার্ন এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসলে কিন্তু এই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরির মাধ্যমে কিন্তু তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে আরও কিছু প্যাটার্ন আছে, যেমন আমরা যদি বলি যে কিছু উঠত বয়সী যারা আছেন তারা নিজেদেরকে আত্মগোপন করেন এবং হয়তো তাদের পরিবারের কাছে তাদের মনোমালিন্য কোনো একটা বিষয় এবং পরবর্তীতে তারা দাবি করেন যে তারা অপহরণ হয়েছে এবং পরবর্তীতে তারা তাদের বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের অপহরণের নাটক সাজান। এটা আমরা কিন্তু পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু কিছু অপহরণের বিষয় দেখা যায় যে যাদের বয়স হয়নি কিন্তু তারা বয়সের পূর্বেই আমাদের দেশের যে প্রচলিত আইন অনুযায়ী যে বয়সের সীমা দেওয়া আছে সেই বয়সের পূর্বেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তারা মূলত একটি কোর্ট ম্যারেজের কথা বলেন। কোর্ট ম্যারেজের কথা বলে তারা কিন্তু চলে যান। পরবর্তীতে পিতামাতা কিন্তু আমাদের কাছে আসেন অপহরণের অভিযোগ নিয়ে। এই বিষয়গুলি কিন্তু আসছে। তো আমাদের আজকে এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অপরাধ কিন্তু সমাজে এখন বেশি ঘটছে আমাদের সচেতনতার অভাবে। সো আমরা চাই যে আমাদের আজকের যে ঘটনাটা এই ঘটনার মাধ্যমে আমরা যে বিস্তারিত বললাম এই বিস্তারিত ঘটনার মাধ্যমে আমরা যেন সচেতন হই। অপরিচিত কারোর সাথে সম্পর্ক বা তাকে বিশ্বাস করার পূর্বে অবশ্যই আমরা তার সব কিছু জেনে নিব। যেমন এই আবদুল্লাহ নূর তুষারকে যে অপহরণকারী সে নিজেকে কিন্তু বাদল হাওলাদার তার নাম, কিন্তু সে নিজেকে কিন্তু হৃদয় নামে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সাথে এবং তার কিন্তু বিস্তারিত কোনো তথ্যই এই ভিকটিমের পরিবারের কাছে ছিল না, কিন্তু আমরা সেই তথ্য প্রযুক্তির সহায়তায় সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু তার বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে পেরেছি। সো আমরা বলতে চাই সাধারণ যারা জনগণ আছেন কারোর সাথে কোনো সম্পর্ক বা কোনো ধরনের কোনো পরিচয় হওয়ার পরে আপনারা বিস্তারিত জানার পরেই মূলত তার সাথে মেলামেশা বা সব ধরনের তথ্য শেয়ার করবেন। আমরা পুরো বিষয়টা ফলো করতেছিলাম যে আপনি যেভাবে বললেন যে আসলে আমরা ঘটনাটার একপাক্ষিক বিষয়টা জানি কিনা সেটা বোঝার জন্য এখানে আমরা এই বিষয়টা যখন আমাদের কাছে আসেন আমাদের কাছে মূলত কোতোয়ালি থানা থেকে আমাদের কাছে সহায়তা চায় এবং আমাদের কাছে তাদের সাথে যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনে তারা 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং পুরো প্রসেসের সাথেই আমরা ছিলাম এবং ছেলেকে যে শারীরিকভাবে আঘাত করা হয়েছে তার শরীরে সেগুলোর জখমের চিহ্ন আছে এবং তাকে যে ইনিশিয়াল পেমেন্টটা করা হয়েছিল তাকে কিন্তু কিছু টাকাও এই আসামিকে আমি বলবো যে ভিকটিমের পক্ষ থেকে এই যে আবদুল্লাহ নূর তুষারের পক্ষ থেকে তার মা তাকে উদ্ধারের জন্য কিছু টাকাও পেমেন্ট করেছিল। সো এর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে মূলত তাকে এখানে অপহরণের জন্য মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে ছকটা আঁকা হয়েছিল সে তাকে মূলত পরিচয়ের মাধ্যমে তাকে ফাঁদে ফেলে তাকে প্রথমে একটি জায়গায় দেখা করে, তার পরবর্তীতে আরেকটু তার বিশ্বস্ততা অর্জন করার মাধ্যমে তাকে পরবর্তীতে আরও একটা জায়গায় নিয়ে যায় যেটা হচ্ছে সোয়ারিঘাট ঢাকা লঞ্চ টার্মিনাল। সেখানে নিয়ে যাওয়ার পরে মূলত চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে ছেলেটাকে মায়ের কাছ থেকে আলাদা করে নেয়। নিয়ে যাওয়ার পরে তাকে একটি বাসে করে তাকে সরাসরি সে নিয়ে যায় হচ্ছে মঠবাড়িয়াতে, মানে লঞ্চ টার্মিনাল থেকে বের হয়েই তাকে মূলত মঠবাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখে। তো বাচ্চাটাকে যখন সেখানে আটকে রাখে তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে তাকে মূলত সেখানে আটকে রাখা হয় এবং সে যখন ঘুম থেকে উঠতো সে যদি আবার ওষুধ খেতে যদি না চাইতো তখন তাকে মারধর করা হতো এবং এই বাচ্চার মুখের স্বীকারোক্তি, তার মায়ের দেওয়া স্বীকারোক্তি, মোবাইল কনভারসেশন, তারপর হচ্ছে যে অর্থের লেনদেনের হিসাব এবং সব কিছু সামগ্রিক বিবেচনায় আমরা এটা নিশ্চিত হয়েছে যে এটা একটা অপহরণকারী এবং তারা
মূলত পারিবারিকভাবে সে এবং তার স্ত্রী যৌথভাবেই মূলত এই কাজটা করেছে। তার একার পক্ষে কি বাচ্চাকে এভাবে নেওয়া সম্ভব ছিল? আপনি বলেন বাসে মানে বাচ্চাটাকে সে কিন্তু প্রথম দেখেনি। বাচ্চাটাকে আমি কথা বলেছি, বাচ্চাটাকে সাথেও সে তার বন্ধুত্ব তৈরি করেছিল। বাচ্চা এর পূর্বেও যখন তার মা তার সাথে দেখা করতে যায় বা যখনই তার সাথে দেখা হয়েছে, সে বাচ্চাটাকে সবসময় সে আদর করতো এবং তাকে চিপস কিনে দিত। তখন আমি তার বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন গেলে? বলে আমাকে তো সবসময় আদর করতো, আমাকে সবসময় কিনে দিত, চিপস কিনে দিত। তো আমি সেই জন্যই তার সাথে গিয়েছি। তো তুমি আর কোনো কথা বলো না কেন? বলে আমি চিপস কিনে দিব, আমি উঠছিলাম, এরপর কি হয়েছে আমি বলতে পারি না। সম্ভবত তাকে বাসে উঠানোর পরেই তাকে সম্ভবত অজ্ঞান করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। বাদলের কি এর আগে কোনো অপহরণের রেকর্ড আছে? আগে আমরা অপহরণের রেকর্ড আমরা খুঁজেছি, তার নামে কোনো মামলা আমরা এখন পর্যন্ত পাই নাই তার পিসিপিআর চেক করে। বাট তার এলাকাতে অনেক ধরনের অপরাধের সাথে জড়িত বলে তার এলাকাবাসী তাকে বলেছে, এবং তার অনেক ধরনের দেনা আছে এবং সে মানুষের কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেয় এবং সে এলাকায় থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সে মানে এলাকাতে সে কম থাকে, তার যে নিজস্ব যে এলাকা সেখানে সে কম থাকে। সে মূলত নারায়ণগঞ্জ, সাভার এইসব জায়গায় সে ঘোরাফেরা করে। সে প্রথমে তাকে একবার বলেছেন সে জাহাজ নির্মাণ শ্রমিক, তারপরে সে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বলে বিভিন্ন জায়গায় সে নিজেকে এভাবে উপস্থাপন করে। ভাই একটু অন্য